দর্শক, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন এই অনুষ্ঠান যমুনা টেলিভিশন স্টুডিও থেকে রাত 11টায় সরাসরি সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে আমরা দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে কথা বলে থাকি। আপনারা জানেন আজকের দিনের একটি বড় খবর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। সেই চিঠি প্রাপ্তির কথা স্বীকারও করেছে নয়াদিল্লি, যদিও এই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানেনি। আমরা সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই। শেখ হাসিনাকে ফেরানোর তাহলে প্রক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, কিংবা এই চিঠিতে যদি কাজ না হয় তাহলে পরবর্তী প্রক্রিয়া কী হবে এবং তার বিচার প্রক্রিয়ার বা আপডেট কী, সেই সাথে এই ঘটনার রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি শেখ হাসিনাকে চেয়ে ঢাকার চিঠি। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি জনাব সোহরাব হাসান। সোহরাব ভাই, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। রতন ভাই, আপনাকে স্বাগত। এবং আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়রা নূর। হুমায়রা নূর, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। অ্যাম্বাসেডর মাহফুজ, আপনাকেও স্বাগত। অ্যাম্বাসেডর মাহফুজ, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আজকে পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে ঢাকা দিল্লিকে একটি নোট ভার্বাল পাঠিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে সেটি প্রাপ্তির কথা স্বীকার করেছেন, তারা কোনো রিয়াকশন জানায়নি। প্রশ্নটা হলো, এই ফেরত আনার কূটনৈতিক প্রক্রিয়াটা আসলে কি? বাংলাদেশ যে ফেরত চাইলো, সেক্ষেত্রে ভারত পরবর্তীতে কি করতে পারে? এবং ধরেন এই কূটনৈতিক পত্র দিয়েই কি ফেরানো সম্ভব, নাকি এরপরে আরও কোনো পদক্ষেপ লাগবে? আমরা এ ধরনের সাবেক প্রধানমন্ত্রী বা দলের প্রধানকে ফেরানো বা চলে যাওয়ার খুব বেশি উদাহরণ আমাদের সামনে যেহেতু নেই, সেক্ষেত্রে তাত্ত্বিকভাবে অন্তত বিষয়টা কি এবং বাস্তবেই বা কি হতে পারে, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ঠিক আছে, আপনি প্রশ্ন যেটুকু করেছেন আমি কেবলমাত্র সেটুকুর উত্তর দেওয়ারই চেষ্টা করব। প্রথম কথা হলো যে হ্যাঁ, এইটা ডিপ্লোম্যাটিক নোটের মাধ্যমে এই রিকোয়েস্টটা করার কথা, কিন্তু যেহেতু এটা যারকে নিয়ে হচ্ছে তিনি একসময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তো এইরকম সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমি মনে করব এটা উচিত ছিল রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের প্রতি সম্মান দেখিয়ে যে এবং গুরুত্ব দেখিয়ে যে এখানে আমাদের অন্তত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করে এবং তারপর এই কূটনৈতিক নোট ভার্বালটা এইটা হ্যান্ড ওভার করা যেত এবং সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিন্তু প্রসেস হিসাবে কূটনৈতিক নোট যেটা দেওয়া হয়েছে বা ডিপ্লোম্যাটিক নোট, নোট ভার্বাল, এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি শুধু বলছি যে গুরুত্বটা তাতে বেশি আসতো। দ্বিতীয় কথা হলো যে আমাদের মধ্যে যে এক্সট্রাডিশন যে চুক্তিটা আছে, সেই চুক্তির বলেও আমরা যেটুকু দায়িত্ব পালন করা সেটুকু দায়িত্ব পালন করেছি, সেখানে কোনো সমস্যা হয়নি। এখন ওই চুক্তি বলে ভারত সরকার ফেরত দেবে কি দেবে না এটা ভারত সরকারের সিদ্ধান্ত। চুক্তি অনুযায়ী অবশ্যই দেওয়ার কথা, কারণ চুক্তিতে বলা আছে যে আপনার শাস্তি হোক না হোক, যদি আপনার কোনো একটা আদালত, লেজিটিমেট একটা আদালত সেটার জন্য আপনার সমন জারি করে অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলেই এই প্রত্যর্পণের জন্য আমরা অনুরোধ জানাতে পারি। তো এই ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটা হয়েছে, সুতরাং সেইভাবে চুক্তি অনুযায়ী আমরা সেই প্রত্যর্পণের জন্য অনুরোধও জানিয়েছি। এখন চুক্তির মধ্যে কয়েকটা প্রভিশন আছে, এখন এই প্রভিশন গুলোর তো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ব্যাপার, কে কিভাবে লিগ্যালি ইন্টারপ্রেট করতে চায়, এইটা এক এক দেশের স্বার্থে এটাকে ইন্টারপ্রেট করবে। এমনকি যিনি অভিযুক্ত, যাকে আমরা ফেরত আনতে চাচ্ছি, তিনিও হয়তো তার নিজের গা বাঁচানোর জন্য চেষ্টা করবেন এবং সেখানে যতটুকু পারা যায়, যত রকম বৈরিতা তৈরি করা যায় বা প্রতিবন্ধকতা তৈরি করা যায়, কিংবা তার দিক থেকে দেখলে যে তার পক্ষে কতটুকু রায় আনা যায় সেটার চেষ্টা করবেন। সুতরাং টেকনিক্যাল কয়েকটা স্টেপের পরে হয়তো এটা ভারতের আদালত পর্যন্ত যেতে পারে। আদালত যেরকম রায় দিবে সেরকম রায়ের পরিপ্রেক্ষিতে ভারত সরকার হয়তো সিদ্ধান্ত নিতে পারে। কেননা কতগুলো আর্টিকেলে আছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনি প্রত্যর্পণের অনুরোধ করার পরেও সেটাতে সাড়া নাও দিতে পারেন। যেমন ধরেন, যদি দেখা যায় যে যাকে আমরা প্রত্যর্পণের জন্য অনুরোধ করছি তিনি একই সঙ্গে ওই ভারতের আইনেও কোনো একটা অপরাধ করেছেন বা ভারতে একটা অপরাধ করেছেন যেটার জন্য ভারত সরকার তাকে বিচার করতে পারে, সেরকম হইলে ওই বিচার শেষ না হওয়া পর্যন্ত এই প্রত্যর্পণের কোনো প্রশ্ন আসে না। যেমন আপনার মনে আছে মনে হয়, যেমন পিকে হালদার একজন বাংলাদেশি নাগরিক ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু যেহেতু সে সেখানে ফর্জারি করেছে এবং
ভারতে অন্যায়ভাবে বা বেআইনিভাবে অবস্থান করছে, সেজন্য ভারত সরকার তার বিরুদ্ধে মামলা টামলা করেছে। তো সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সেখান থেকে ফেরত নিয়ে আসার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে আমি জানি না আমাদের আগের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ ভারত সরকার নেবে কিনা। আরো একটা আছে, যদি মনে করে যে ভারত সরকার যে এইটা পলিটিক্যালি মোটিভেটেড, তাহলেও তার একটা সুযোগ আছে এবং সেই সুযোগগুলো এখন ভারত সরকার নেওয়ার চেষ্টা করবে। আমি নিশ্চিত যে আমাদের পতিত প্রধানমন্ত্রী যখনই আপনার দেশ ছেড়ে গেছে তখন থেকেই ভারত সরকার জানে যে এটার লিগ্যাল ইমপ্লিকেশন কি কি হতে পারে, এবং আমি নিশ্চিত যে আমাদের সরকারও জানে এটা, যে কিভাবে তাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করতে হবে বা কি কি পদক্ষেপ নিতে হবে। এখন এটা একটা দ্বিপাক্ষিক আমাদের চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি যদি না থাকতো, দ্বিপাক্ষিক চুক্তির বাইরে ওই যে আপনার ইন্টারপোলের রেড অ্যালার্ট, সেটা একটা সিস্টেম আছে, কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি যেখানে বলবৎ থাকে সেইখানে একই সঙ্গে যদি আপনার ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয় বা জারি করার জন্য আমরা সদস্য দেশ হিসেবে অনুরোধ করি, তাহলে একটা জটিলতা তৈরি হতে পারে। জি, আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি আরো ব্যাখ্যা আপনার কাছে শুনবো। আমি একটু আমাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যিনি আছেন হুমায়রানুর, আপনার কাছে সরাসরি প্রশ্ন যেতে চাই। তথ্য উপদেষ্টা আজকেও বলেছেন যে বিচারের জন্যই শেখ হাসিনাকে ফিরতে হবে, এবং আমার মনে আছে যে আপনারা নির্বাচনের শিডিউল নিয়ে যেদিন প্রধান উপদেষ্টা কথা বললেন তারপর দিন নাগরিক কমিটি আনুষ্ঠানিকভাবে বলেছে আগে বিচার তারপরে নির্বাচন। অ্যাম্বাসেডর মাহফুজ বলছিলেন যে এটা আরেকটু পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আলোচনা করে করতে পারলে এটার গুরুত্ব বৃদ্ধি পেত। ফলে আপনারা যে চাপটা সৃষ্টি করছেন সরকারের উপর বিচারটা ত্বরান্বিত করার জন্য, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সরকার একটু তাড়াহুড়া করছে কিনা সেটি একটি জায়গা, এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই ফেরানোর ব্যাপারে আপনারা আসলে কতটুকু আশাবাদী। কারণ 5 আগস্টের পর থেকে আপনি যদি ভারত বাংলাদেশ সম্পর্কটা দেখেন, সেখানে দুই দেশের সরকারের সম্পর্ককে খুব স্বাভাবিক এখন পর্যন্ত বোধ করি বলার সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। মূলত আমরা দলীয়ভাবে না, আমাদের এই দাবিটা যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিতে হবে এবং তার দ্রুততম সময়ে বিচার করতে হবে, এবং তার বিচার হওয়ার পরবর্তীতেই আমরা নির্বাচন চাই। এই বিচারটা তো আমাদের জাতীয় নাগরিক কমিটির চাওয়া না, সামগ্রিকভাবে সমস্ত দেশবাসীর চাওয়া। আমরা দেশবাসীর আশা আকাঙ্ক্ষাগুলোকে, তাদের দাবিকেই শুধু আমরা সবার সামনে তুলে ধরছি। মানুষ বিচার চায়। এই যে 2000 ছাত্র মারা গেল, লক্ষাধিক হতাহত হলো, এখনো তারা ভুগছে। যারা বেঁচে গিয়েছে তাদের বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন। তারা বিচার চায়। আমরা এখন চাই যে যার হাতে আমার সন্তান, আমার ভাই গুলিবিদ্ধ হলো, আহত হলো, তার আগে বিচার হোক, এবং সেটা আইনি প্রক্রিয়ায় হোক। সেইটাই আমাদের এখন প্রথম এবং প্রধান দাবি। সেই বিচারটা যখন হবে, তারপরই বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রেক্ষাপটটা, এর মাঝখানে নানান সংস্কারের বিষয় আছে, সেগুলো সমাধান করে তারপর নির্বাচন চায়। বন্দি বিনিময় চুক্তি নিয়ে একটা প্রসঙ্গে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে বন্দি বিনিময় চুক্তিটা 2016 সালে সংস্কার হয়েছে। জি, ওখানে দুটো বিষয় আছে, এই জিনিসটা বলা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। একটা হচ্ছে কোন ধরনের অপরাধীরা বন্দি বিনিময় চুক্তির আওতায় পড়বে, যাদের সাজা 1 বছর বা ততোধিক। তো শেখ হাসিনা এবং তার যে দোসররা, যে ফ্যাসিস্ট সরকার যে ছিল, তারা যে খুন, গুম, হত্যার অপরাধ করেছে, প্রত্যেকটি অপরাধী 1 বছরের অধিক সাজার আওতায় পড়ে। সুতরাং তারা বিচারিক প্রক্রিয়ায় গেলে, বিচারিক প্রক্রিয়ায় গেলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, প্রত্যেকটি অভিযোগই 1 বছরের অনধিক, 1 বছর বা ততোধিক সময়ের অপরাধের সংজ্ঞায় পড়ে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আরেকটা জায়গায় বলা হচ্ছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত বিবেচনা করবে বলে যে এই কথাটি ভাই বলে গেলেন, যে রাজনৈতিক বিবেচনায় যদি উনাকে ভারত রেখে দিতে চায়, সেক্ষেত্রে ভারতের অবস্থান এখনো ক্লিয়ার না। ভারতের আসলে রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনাকে রেখে দেওয়ার সুযোগ নেই, কারণ ওই বন্দি বিনিময় চুক্তিতে ক্লিয়ারলি বলা আছে যে কারা রাজনৈতিক আশ্রয় বা রাজনৈতিক বিবেচনা কাদের জন্য প্রযোজ্য।
কাদের জন্য প্রযোজ্য? কাদের জন্য প্রযোজ্য? আমিও জানতে চাই কাদের জন্য প্রযোজ্য। কাদের জন্য প্রযোজ্য না সেটা আমি বললে আপনার জন্য বুঝতে সহজ হবে হয়তো। যারা খুন, গুম, হত্যা এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং আপনি যদি দেখেন যে আমরা কার বিচার চাচ্ছি, কাকে ফেরত চাচ্ছি, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ কি, তার বিরুদ্ধে আমাদের যে অভিযোগ তা হচ্ছে এই আমার ভাইয়ের হত্যা, এই খুন, এই বিভিন্ন এই বিগত বছরগুলোকে বিভিন্ন মানুষকে গুম করে রাখা, এই সমস্ত অপরাধের বিচার চাই। সুতরাং এগুলো কোনোভাবেই রাজনৈতিক বিবেচনার মধ্যে তার মানে আপনার কথা হচ্ছে ভারত তাকে ফেরত দিতে বাধ্য যদি বাংলাদেশ সরকার আন্তরিকভাবে চায়, আপনারা তাকে ফেরাতে পারবেন, বাংলাদেশ তাকে ফেরাতে পারবে। যেহেতু চুক্তিটা ক্লিয়ার আছে, জি, চুক্তিটা ক্লিয়ারলি বলা আছে, সুতরাং আমি মনে করি না যে সরকার এই বিষয়ে কোনো তাড়াহুড়া করছে। এবং ভারতেরও উচিত, যেহেতু বাংলাদেশ এই পর্যন্ত চেষ্টা করেছে ভারতের সাথে সহযোগী আচরণ করার, ভারত যদি আমাদের সাথে বৈরিতা না দেখায় এবং ভারতের যদি সত্যি ইন্টেনশন না থাকে যে আমাদেরকে শুধু শোষণই করবে, তাহলে ভারতের আসলে চুক্তি অনুযায়ী আমাদের যে অপরাধী তাকে ফেরত দেওয়া উচিত। জি, একদম পরিষ্কার। আপনার কথা অনেক ধন্যবাদ। কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছেন 5 আগস্টের আগের মতো ঐক্য খুব দরকার। এই কথাটা যখন উনি বলেন জনসভায় দলের নেতাকর্মীদের, তার মানে অনেকগুলো দাঁড়ায়। তার মানে একটা হতে পারে যে তার মানে ঐক্যটা আগের মতো অটুট নাই, তার মানে হতে পারে এই ঐক্য ফাটল ধরছে বা ধরতে যাচ্ছে, তার মানে হতে পারে এটা নানা রকম চক্রান্ত চলছে। আসলে কি 5 আগস্টের আগের যে ঐক্যটা ছিল, ধরেন ছাত্র জনতার সঙ্গে বিএনপি এবং সক্রিয় সব রাজনৈতিক দল, ক্ষমতা এবং ক্ষমতার অংশীদার যারা ছিলেন তারা বাদে, সেই ঐক্যটা কি গত 4-4.5 মাসে আমরা বা বাংলাদেশের মানুষ বহাল রাখতে পেরেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে সংগ্রামের ইতিহাস, সেটা 71, 90 এবং এই 2024, যখন আমাদের একটা প্রাপ্তির যখন ব্যাপার আসে, তখন অনৈক্য বা আমার মতো করে আমি চাবো, এটা এখনই আমি ওইভাবে বলতে চাচ্ছি না যে আমাদের মধ্যে ফাটলটা বা আস্থা এবং বিশ্বাসের ওই পরিমাণ আমাদের ঘাটতি হয়েছে, যেখানে আমাদের একটা কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা যদি অনৈক্যের জায়গায় চলে যাই, কারণ আমি সবসময় বিশ্বাস করি আমরা যদি এক থাকি আমাদের এই বিজয়টাকে ধরে রাখা সম্ভব। এবং এই বিজয়কে যদি আমরা ধরে রাখতে চাই, সেইখানে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমাদের চাওয়া পাওয়ার এক এক জায়গা থেকে, এক এক কর্নার থেকে আমি চাবো। যেমন বিএনপি 3-3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমরা জানি 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। আমাদের জনগণের সাথে আমাদের যে মেলামেশা এবং জনগণের কাছ থেকে আমরা যে পরিমাণ রেসপন্স আমরা পাচ্ছি বিভিন্ন প্রোগ্রামে, আমরা তো মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হলে আমরা অবশ্যই আমরা রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, সেটা তো আমাদের অপরাধ না, আমরা যেতে চাবো। কিন্তু যারা এই 24শে অগাস্টে যারাই যেভাবে অংশগ্রহণ করেছে, আমরা সবাইকে নিয়ে আগামী এই ভবিষ্যৎটা, এই যে আওয়ামী লীগকে পতিত আওয়ামী লীগকে বাদ দিয়ে, ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে বাংলাদেশকে এই মানচিত্রকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে, গণতন্ত্রকে যারা ভালোবাসে, সবাইকে নিয়ে সবসময় মনের মানে চাওয়া পাওয়াটা বা মিলমিষ্টি ওইভাবে হবে না, কিন্তু বৃহত্তর কিছু স্বার্থে এবং আমাদের বেসিক যতগুলো জায়গা আছে, ট্রান্সপারেন্ট যেটা নির্বাচনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে এবং আগামী যে নির্বাহী বিভিন্ন যে আমাদের প্রশাসনিক যে আমাদের যে যত জায়গায় আমাদের লিকেজগুলো ছিল, ধ্বংস করে দিয়েছিল, এগুলো পুনর্গঠনের ব্যাপারে সংস্কার মাধ্যমে হোক, সবার সম্মিলিত ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার মাধ্যমে হোক, ওই জায়গা থেকে কিন্তু আমরা মনে করি ওই পরিমাণে আমাদের অনৈক্য বা অনাস্থার জায়গা আমরা চলে এসেছি। শেখ হাসিনাকে দিল্লি ফেরত দেবে আপনাদের পর্যবেক্ষণ কি, বা আপনারা কি চান? সেক্ষেত্রে আসলে এই শেখ হাসিনাকে নিয়ে বলতে গেলে আমি আমার ব্যক্তিগত থেকে বলছি, শেখ হাসিনা বাংলাদেশে যখন প্রথম আসলো, জিয়াউর রহমান বদান্যতা আসার 17 দিনের মাথায় কিন্তু আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন। আপনি দেখেন এই দেশে যতগুলো নির্বাচন করতে গিয়ে যেই পরিমাণ ইন্ডিয়া ইনভলভ হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য, এবং আওয়ামী লীগ ক্ষমতায় রেখে তারা ব্যবসা বাণিজ্য এই দেশকে একটা পাপেট একটা রাষ্ট্র বানাবার জন্য যেই পরিমাণ এই আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করতে পেরেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা জানে বাংলাদেশে কারা ক্ষমতায় আসতে পারে, তারা আর লেজুর ভিত্তি, তারা আর ওই সেবাদাস হয়ে কৃতদাস হয়ে বাংলাদেশে ভারতের
রাজনীতিটা করবে না। তারা সম অধিকার সমমর্যাদা নিয়ে আগামী দিনে বাংলাদেশটাকে তারা পরিচালিত করতে চাচ্ছে। সেইখানে ইন্ডিয়া কি চাইলো সেটা আমাদের কাছে এখন বড় বিষয় না। ইন্ডিয়া সবচেয়ে বড় কথা, ইন্ডিয়া চিহ্নিত হয়ে গেছে যে ওরা আমাদেরকে শোষণ করে, আমাদেরকে পদদলিত করে, ওরা নিজেদের স্বার্থ নেওয়ার জন্য আমাদের দেশের সমস্ত জাতীয় স্বার্থগুলোকে বলুণ্ঠিত করে, পদদলিত করে ওরা ওদের সর্বোচ্চ বেনিফিশিয়ারি হতে চাচ্ছে, যেটা বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেটা দিয়েই গেছে একতরফাভাবে। আপনি দেখেন এই যে আমরা বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল, এতগুলো টিভি চ্যানেল, ওদের দেশেরগুলো আমরা এইভাবে দেখি। আমাদের দেশে একটা টিভি চ্যানেল কলকাতাতে ওরা দেখায়। আপনি কোন ক্ষেত্রে আমাদের সম অধিকার বা সমমর্যাদাটা আমরা ওদের কাছ থেকে? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু দেখাতো না। তখন আমরা বলি তো, আমরা যদি অতীতে বারবার বিএনপি যেটা করেনি এটা ভবিষ্যতে করব না, এরকম যদি আমরা ওই একই চক্রাকারে আমরা যদি আবার ফিরে যেতে চাই, সেটা জনগণ তো আমাদেরকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু তাকে ফেরাতে সক্ষম হবে অন্তর্বর্তীকালীন সরকার, নাকি এর জন্য রাজনৈতিক সমর্থনও ব্যাপকভাবে দরকার, বিশেষ করে বিএনপির? আসলে ইন্ডিয়া যদি আমাদের বাংলাদেশকে একটু মানে বন্ধু রাষ্ট্র হিসেবে পেতে চায়, প্রথম আর বোঝা উচিত ইন্ডিয়ার এই রাষ্ট্রটাকে যে বাংলাদেশের 17 কোটি মানুষ হাসিনাকে কোন পর্যায়ে ঘৃণার চোখে না সমাদৃতের চোখে হাসিনাকে ট্রিট করে। আমার মনে হয় ইন্ডিয়া সত্যিকার অর্থ যদি বাংলাদেশকে বন্ধু হিসাবে পেতে চায়, শেখ হাসিনাকে ফেরত দেবে এবং দেওয়া উচিত। এইটা তার বিবেক এবং অনুধাবনের মধ্যে তাদেরই প্রথম সেটা হওয়া উচিত, কারণ সে এখন চিহ্নিত ভারতের দালাল। সুতরাং এই দালালির যে লেবাস থেকে বাংলাদেশকে বন্ধু হিসাবে পেতে হলে ইন্ডিয়াকে প্রথম এটাকে ফেরত দিতে হবে এবং সেটা সম্পর্কে স্বাভাবিক। সোহরাব হাসান, বাংলাদেশের যে কূটনৈতিক পত্র, আমরা জানি যে কূটনীতির এটা একটা পরিভাষা, কিন্তু সিদ্ধান্তটা সম্ভবত চূড়ান্ত অর্থে রাজনৈতিক। এবং ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন, সবশেষ পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যখন আসলেন, তখনও আমাদের মনে হয়েছিল যে সম্ভবত এই অস্বস্তির ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকারের একটা বড় জায়গা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থান করা এবং সেখানে তার বক্তৃতা বিবৃতি ইত্যাদি ইত্যাদি। আপনি কি মনে করেন যে ভারত বলেছে এই মুহূর্তে তাদের কিছু বলার নাই, কিন্তু এই বিষয়ে ভারতের রিয়াকশন বা রিপ্লাই কি হবে এবং তারা ফেরত দেওয়ার ক্ষেত্রে কতখানি আন্তরিকতা দেখাতে পারে? ধন্যবাদ। এবং আমার সহ আলোচক হুমায়রা নূর এবং কামরুজ্জামান রতন ভাইকে শুভেচ্ছা। বিষয়টা একটা হচ্ছে বাস্তবতা, একটা আকাঙ্ক্ষা এবং আরেকটা চেষ্টা। আকাঙ্ক্ষা থাকলে চেষ্টা করতে হবে এবং বাস্তবতা মুখোমুখি হতে হবে। সেটা কতটা বাস্তবতা আমরা বদলাতে পারবো তা নির্ভর করবে আমাদের দেশীয় শক্তি, আন্তর্জাতিক সমর্থন এবং সন্দেহাতীতভাবে তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করা, মানে বিচারিক প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়া। এখন বিচারিক প্রক্রিয়ার চুক্তির মধ্যে কিছু ধোঁয়াশা আছে। আমাদের যে বন্দি বিনিময় চুক্তির মধ্যে ধোঁয়াশা আছে, যেমন যেটি হুমায়রা বলছেন, না হুমায়রা না, যেটি অ্যাম্বাসেডর মাহফুজ বলছেন, জি আছে যে রাজনৈতিকভাবে যদি যার বিষয়ে এই অভিযোগটা বা যিনি আটক এবং অন্য দেশে আশ্রয় নিয়েছেন, সেক্ষেত্রে যদি মনে করে যেটা রাজনৈতিকভাবে তিনি তার দেশে নাজেহাল হতে পারে, তার দেশে নিগৃহীত হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেওয়া হতে পারে, এই রাজনৈতিক উদ্দেশ্য কথাটা আছে। এখন সেটা প্রমাণ সাপেক্ষ। আর এই নোট ভার্বাল বা সভা সমিতি বক্তৃতা বিবৃতির চেয়েও এটি যেহেতু দুই দেশ জড়িত, আলোচনার মাধ্যমেই করতে হবে, যেটি রাষ্ট্রদূত মহোদয় বললেন, মানে আলোচনাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে হতে পারে, সচিব পর্যায়ে হতে পারে, এমনকি আমি মনে করি এক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হওয়া উচিত, হবে সরকার প্রধান হিসাবে। এখন সার্ক নেই এখন, কিন্তু দ্বিপক্ষীয় তো বৈঠকের সম্ভাবনা আছে এবং বৈঠকের সম্ভাবনা না থাকলেও বাংলাদেশ থেকে এটা চেষ্টা করে যেতে হবে এবং তার বিরুদ্ধে মানে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কী কী অভিযোগ সেটি তদন্ত এখনও কিন্তু হয়নি। সুতরাং এখন হচ্ছে তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং যে মামলা হত্যা লুটপাট ইত্যাদি, হত্যাই প্রধান। সুতরাং এই তদন্তটা শেষ হলে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে
অবস্থানটা আরও সুদৃঢ় হবে যে কেন তাকে প্রয়োজন। আর এটি হচ্ছে দুই দেশের সম্পর্ক, যেমন পিকে হালদার ভারতের একমাত্র কি স্বার্থ যে হতে পারে যে সেখানে আশ্রয় নিয়েছে, সেখানেই টাকা নিয়ে গেছে, এবং বাংলাদেশ কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে চেয়েছে, একাধিকবার তাকে বলেছে, ভারত কিন্তু দেয়নি। এখন কোনো যদি অজুহাত, সেক্ষেত্রে কী কী অজুহাত দিতে পারে ভারত শেখ হাসিনার বিষয়েও, সেটি আমাদের মাথায় রাখতে হবে এবং সেটি মোকাবেলার সামর্থ্য অর্জন করতে হবে, সেটা আন্তর্জাতিক ফোরামে, আঞ্চলিক ফোরামে এবং দ্বিপক্ষীয়ভাবে। এটি হচ্ছে একটি। আর অবশ্যই সম্পর্কর মধ্যে টানাপোড়েন আছে এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া আরেকটি টানাপোড়েনের কারণ। তবে আমরা চাই যে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করেই কিন্তু এটি আগাতে হবে। আরেকটি আমি যতটা আমাকে কামরুজ্জামান রতন ভাই সহায়তা করতে পারেন, পিকে হালদার অনুপ চেটিয়া এখানে কিন্তু তার জেল হয়েছিল, শাস্তি হয়েছিল। পরবর্তীকালে তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে এখানে আটক রাখা হয়েছিল। এখান থেকে একজন আইনজীবী সম্ভবত বা মানবাধিকার কর্মী সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছিল যে তাকে তার দেশে পাঠালে তার জীবন আশঙ্কা, তাকে মেরে ফেলতে পারে, সুতরাং তাকে যাতে না পাঠানো হয়। আদালত কিন্তু সেটা গ্রহণ করেছিল। মানে আমাদের সমস্ত আইনি প্রক্রিয়াটা মাথায় রাখতে হবে। ফাঁকফোকরগুলো কীভাবে সেটি করা যায়, সেটি দ্বিপক্ষীয়ভাবে সেটি মোকাবেলা করতে হবে, প্রয়োজনে আন্তর্জাতিক সমর্থন করতে হবে। ভারতের পক্ষ থেকে যেটি ভারতীয় কূটনীতিকরা বলার চেষ্টা করেন যে সাধারণ বন্দি বিনিময় এটি সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি ভারতের যারা কূটনৈতিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞ যারা এই বে অফ বেঙ্গল সম্মেলনে এসেছিলেন তারা বলেছেন। ভারতের হাইকমিশনার কিন্তু এখানে বলেছে যে একটি বিষয়ে আমাদের সম্পর্ক সীমাবদ্ধ না, একটি বিষয়ে সীমাবদ্ধ না। এটা আমার যতটা ধারণা যে শেখ হাসিনার কথাই তিনি অর্থ করেছেন। সেক্ষেত্রে আমাদের আগাতে হবে ধীরস্থিরভাবে। আবার এমন কিছু করা যাবে না যেটাই রতন ভাই বললেন যে 17 বছরে নির্বাচন হয়নি, এটা যদি আমরা বলি তাহলে কিন্তু 2009 নির্বাচনটাও কিন্তু বাতিল করতে হয়, 2008-এর। সুতরাং আমরা যেটা বাস্তব, যেটা হয়ে গেছে, ইতিহাস কিন্তু কেউ পাল্টাতে পারবে না। শেখ হাসিনা 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে, দেশ থেকে যেতে বাধ্য হয়েছে, এটাও যেন পাল্টাতে পারবে না। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছে, এটাও স্বীকার করে নিতে হবে। না হলে হচ্ছে কি এই বিতর্কে শেষ হবে না। আমি আশা করি যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, এবং এ ব্যাপারে অবশ্যই বিএনপি মহাসচিব যেভাবে বলছে যে আমাদের কিছু কিছু বিষয়ে ঐকমত্য থাকা উচিত, জাতীয় ঐক্য। জি সৌরভ ভাই, একটা বিরতিতে যাই। আমি অ্যাম্বাসেডর মাহফুজ আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যাই। প্রশ্নটা এরকম যে ধরেন শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রথমত তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি একটা উষ্ণ সম্পর্ক তৈরি হয় তাহলে বোধ করি এটা রাজনৈতিকভাবে অনেক বেশি সহজ হয়ে যাবে। ভারত থেকে আমরা বঙ্গবন্ধুর একজন পলাতক খুনিকেও ফেরত আনতে পেরেছি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আনা সম্ভব হয়েছে। ফলে দুই দেশের সরকারের G2G সম্পর্ক যদি ভালো হয় তাহলে সেটি বেশি সহজ হবে, নাকি দুই সরকার যদি পরস্পরকে দোষারোপ করে, একজন সরকারের লোকজন বা বাংলাদেশের মানুষজন একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, তার অনেক কিছুই সত্যি ভারত যা করেছে সেটি মাথায় রেখেই বলছি, নাকি তাহলে বেশি সহজ হবে? সেই প্রসঙ্গে আপনার মতামত শুনবো। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি শেখ হাসিনাকে চেয়ে ঢাকার চিঠি প্রসঙ্গে। অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান আছেন আমাদের সঙ্গে, কূটনৈতিক বিশ্লেষক। মাহফুজ ভাই, আমরা বলছিলাম যে দুই দেশের সরকার, আমরা ধরে নিচ্ছি যে, আমি জানি না খুব দ্রুত কোনো শিডিউল নাই এরকম, আমাদের প্রফেসর ইউনূস এবং ভারতের নরেন্দ্র মোদীর ভিতরে যদি একটু বৈঠক হয়, দুই সরকারের সম্পর্ক যদি স্বাভাবিক হয়, ভিসা যদি স্বাভাবিক হয়, সীমান্তে যদি কোনো মানুষ না মারা যায়, মানে আমাদের যেগুলো কনসার্ন, তিস্তার সহ আমাদের অভিন্ন নদীগুলোর পানি নিয়ে যদি সমাধানের রাস্তা খোলে, অর্থাৎ সম্পর্ক যদি সরকারের সঙ্গে সরকারের ভালো হয়, তাহলে শেখ হাসিনাকে ফেরানো সহজ সরকারের জন্য, নাকি বিপরীতটা হলে সহজ? ঠিক আছে, আমরা দেখি হলো
দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি থেকে দেখেন, দুই দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অনেকগুলো দিক আছে, অনেকগুলো মাত্রা আছে। তো সেইখানে এই আপনার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা এটা কেবলমাত্র একটা ইস্যু, এরকম আরো অনেকগুলো ইস্যু আছে, এবং আমরা যেন এই ইস্যুটাকেই প্রধান করে না দেখি এবং অন্যান্য সমস্ত ইস্যুর সঙ্গে একই সঙ্গে এটাকে মোকাবেলা করার চেষ্টা করি। আমাদের এখানে বাণিজ্য আছে, দ্বিপাক্ষিক বাণিজ্য আছে, দ্বিপাক্ষিক ভিসা আছে, তারপর আপনার নদী পানি বন্টন আছে, অন্যান্য অনেক ইস্যু আছে, বাণিজ্য আছে, ট্রানজিট আছে। সুতরাং এই একটা ইস্যুর কারণে যেন অন্যান্য কোনো ইস্যু আপনার হ্যাম্পার্ড না হয়, সেটা আমাদের বিবেচনা করে দেখা উচিত। এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন মাত্রায় যদি সম্পর্ক উন্নত হতে থাকে আস্তে আস্তে, তখন আপনার অনেক সহজ হবে এই প্রত্যর্পণের বিষয়টাকে মোকাবেলা করা। আপনি বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজারের কথা, আমি অতদূর উপরে যাব না, কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে পররাষ্ট্র সচিব পর্যায়ে এটা সম্ভব না, এটা পলিটিক্যাল লেভেলেই হওয়া উচিত ছিল। সেদিক থেকে সবচেয়ে নিচের লেভেলটা হতে পারতো দুই দেশের ফরেন মিনিস্টারের মধ্যে কথাবার্তার সময় যদি বিষয়টা তোলা যেত। সেই জন্য ধরেন ইউজুয়ালি যেটা হয় যে একটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যখন পারস্পরিক বৈঠকে মিলিত হন, ঠিক মিলিত হওয়ার আগে যদি একটা 1-to-1 মিটিং হয় 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, ঠিক সেই সময়টায় যদি নোট ভার্বালটা হ্যান্ড ওভার করতেন হাতে হাতে, সেইটা অনেক বেশি আপনার ইফেক্টিভ হইতো। এন্ড এট দ্য সেম টাইম উনি বলতেন যে ঠিক আছে, আমার ইস্যু এখানেই শেষ, এরপরে আমরা বাকি আলাপের জন্য আমরা বড় মিটিং এর মধ্যে কনফারেন্স রুমে যেতে পারি। এইভাবে যদি হতো সেটা সবচেয়ে ভালো হতো। এখন একই সুযোগ যদি কোনো কারণে আমাদের চিফ অ্যাডভাইজারের আসে, অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রী যদি কথা বলতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চিফ অ্যাডভাইজার তো বিষয়টা তুলতেই পারেন এবং গুরুত্ব সহকারে তুলতে পারবেন। আমার সাজেশন হলো, যদি আমার সাজেশন শোনা হয়, যেটা 1-to-1 কথা বলা হলো সবচাইতে ভালো। জি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমি একটু আপা আপনার কাছে আসতে চাই। হুমায়রা নূর, আজকে আপনার দলের যিনি প্রধান, আপনারা একটু নতুন দল করতে যাচ্ছেন এরকম গুঞ্জন, এবং আপনারা যারা ইমিডিয়েট পাস শিক্ষার্থী, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন, তাদের একটা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আমরা ঠিক জানি না যে নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে নাকি এটা আপনাদের একটা মোর্চার মতো হবে, সেটা একটা কিছু হবে। কিন্তু সেটা করতে গিয়ে আপনার দলের যিনি প্রধান এখন পর্যন্ত, তিনি তো বটেই, হাসনাত আবদুল্লাহ বলেছেন দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধুমাত্র চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে, দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতিটা আসলে কেন হলো? এবং আপনাদের কাছে কখনো কখনো আপনাদের কথাবার্তা, আজকে ইন্টারভিউ মনে হচ্ছে যে আপনারা কি কোনোভাবে বিএনপির সঙ্গে একটা দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন কিনা? দেখুন, আমি শুরুতেই একবার বলেছি, আবারও বলছি, আমরা আসলে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের চেষ্টা করছি। এটা হচ্ছে আমার মূল কথা। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, যে দুটো সংগঠন প্ল্যাটফর্ম আছে, ওরা জায়গা যেখানে আছে সেখানেই থাকবে। তারা আসলে সর্বদাই সরকারের সমালোচক হিসেবে থাকবে, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে গণমানুষের যে আশা, তাদের ইচ্ছার প্রতিফলন হিসেবে আমরা একটি রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছি। আমাদের প্রয়াসটা আসলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করা, এবং আমরা এই পর্যন্ত যত জায়গায় আমাদের এই আশার কথাটা ব্যক্ত হয়েছে, সমাজের প্রত্যেকটা স্তর থেকে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আপনি যদি খোঁজ নেন, আমরা এখনো আমাদের কি নাম হবে বা আমাদের ডিটেইলস, আমাদের সাংগঠনিক কাঠামো, এগুলো আমরা এখনো প্রচারও করিনি। তারপরেও কিন্তু মানুষ অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছে। সুতরাং মানুষের আকাঙ্ক্ষা এবং মানুষের আশার জায়গাটা আমরা বাস্তবায়ন করার জন্যই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার ইচ্ছা। আপনি যদি 52 আন্দোলন থেকে শুরু করেন আজকে 24-এর আন্দোলন পর্যন্ত, কোনোটাই কিন্তু ছাত্রদের বাদ দিয়ে হয়নি, বরং ছাত্রদের হাত ধরেই সমস্ত আন্দোলনের সফলতা এসেছে। আপনি তো ছাত্রদের বাদ দিয়ে দিতে পারেন না। ছাত্রদের তো বাদ দেওয়ার কথা হচ্ছে না। ধরেন জাতীয়তাবাদী দলের একটি স্টুডেন্ট উইং আছে, জাতীয়তাবাদী ছাত্র দল, জামাত ইসলামের একটি স্টুডেন্ট উইং আছে, ইসলামী ছাত্র শিবির, এবং আন্দোলনে তারাও সক্রিয় ছিল। ফলে ছাত্রদের আলাদা দলের কথা যখন আপনি বলছেন, তখন কেউ কেউ ভয় পায়। আজকে প্রথম আলোতেও পাটোয়ারি সাহেবের যে ইন্টারভিউ, সেখানেও কিংস পার্টি মনে করা হয়, এবং আগের অভিজ্ঞতা থেকে যে মনে হয় যে একটা সরকারের ব্যাকআপে একটা দল তৈরি হচ্ছে। আপনারা এইটার আসলে কি ব্যাখ্যা দেবেন? এই প্রশ্নটা আগেও অনেকবার করেছি।
আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটার সাথে মিলিয়ে এই উত্তরটা আমি দিতে চাই। আপনি বলছিলেন যে চাঁদাবাজি হচ্ছে এখনো। মূলত বিগত সরকার, যেটা স্বৈরাচারী সরকার ছিল, তারা এবং অন্যান্য যেই দল তারও আগে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ক্ষমতায় ছিল, প্রত্যেকটা দলেরই, রাজনৈতিক দলেরই যে অঙ্গ ছাত্র সংগঠন আছে, তারা ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায় এবং তাদেরকে কন্ট্রোল করার মেকানিজম যদি রাজনৈতিক দলগুলোর থাকতো, আপনি নিউজে বা আমাদের যে মুখপাত্র, আমাদের যে সচিব আছেন, তাদের মুখে এই কথাটা শুনতে পেতেন না যে ক্ষমতার শুধু পালাবদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। সুতরাং উনাদের যে ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, জামাত শিবির বলেন, এদের কন্ট্রোলিং মেকানিজম উনাদেরকে আরো স্ট্রং করতে হবে। উনারা ওই মেকানিজমটা স্ট্রং ছিল না বলেই আজকে আমাদের উপর মানুষ আস্থা রাখতে চাচ্ছে। জি, আপনাদেরকেও তো কোনো চাঁদাবাজির সঙ্গে নিশ্চিতভাবে জড়িত না। আমরা এই বিষয়ে অত্যন্ত স্ট্রিক্ট। আমরা সাংগঠনিকভাবে এই বিষয়টা নিয়ে খুবই স্ট্রিক্টলি কাজ করছি। আমাদের জবাবদিহিতার জায়গা আছে। যে কোনো ছোট বড় অভিযোগের বিষয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। সুতরাং আমরা কোনোভাবে এগুলো আশ্রয় প্রশ্রয় দেব না। অভিযোগ আসে এরকম? আমাদের অভিযোগ বলতে আমাদের আভ্যন্তরীণ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যদি ছোটখাটো কোনো অভিযোগ আমরা পেয়ে থাকি, এটা আমরা তাৎক্ষণিকভাবে আমাদের শৃঙ্খলা কমিটির মাধ্যমে এটার ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কোনো অপরাধমূলক কাজের ক্ষেত্রে কোনো অভিযোগ এই পর্যন্ত আমরা পাইনি। জি, রতন ভাই, যখন পাটোয়ারী সাহেবকে কিংস পার্টি নিয়ে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছেন যে বিএনপি বাংলাদেশের প্রথম কিংস পার্টি, জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে, আজকের প্রথম আলোতে আছে, আমি ওনাকে কোট করে বলছি। সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, বা আপনারাও সেটা মনে করেন কিনা? আমি পাটোয়ারী সাহেবের কথার পজিটিভলি আমি অ্যাকসেপ্ট করি। প্রথম, আমি কোনো কন্ট্রাডিক্ট ওনার উত্তরে যাব না। ওনারা তো শুরু করবেন। আর আমাদের এই দলটা গঠন হওয়ার পরে আমরা তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। ভুল ত্রুটি আমাদের হয় নাই, কখনো সেটা বলবো না। কিন্তু আমরা বলতেছি, আমরা ভুল থেকে যদি আমরা অনুসূচিত হয়ে শিক্ষা গ্রহণ করি এবং এটা যদি আমরা বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা ডিটারমিনেশন যদি ওই পর্যায়ে চলে যায়, আপনি দেখেন ইদানিং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান একটা কথা বলছেন যে আমাদের এমন কাজ করতে হবে, এই কাজের মাধ্যমে আমাদের মানুষের মন জয় করতে হবে, আমাদের পার হতে হবে। পলসরা শব্দটা কি? আমাদের নেকির পাল্লা ভালো হতে হবে। তার মানে আমাদের ভালো কাজ করে করে মানুষের মন জয় করতে হবে। এইটাকে কিন্তু উনি এটা বলেছেন। এখন আরেকবার আমি যদি স্বীকার করি, আমি বলছি জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। হ্যাঁ, আমার যদি কিংস পার্টির মাধ্যমে, আমি কিন্তু আবার বলতেছি, এটা স্বীকার করে নিচ্ছি না, কিন্তু আমি ওই জায়গাটাতে আমি বিতর্কে যাব না। সত্যিকার অর্থে কি, এতগুলো রক্ত ঝরার পরে সেখানে তো আমাদের 422 জন, তো আমাদেরও তো, আমরা ওইটাকে কিন্তু আমরা ভাগ করতে চাচ্ছি না। টোটাল এই শক্তি, টোটাল এই রক্তের বিনিময়ে কিন্তু 5ই আগস্ট, সেখানে কে বেশি কে আমরা অবদান রেখেছি, এটা তো আগামী যখন একটা সুষ্ঠু নির্বাচন হবে ওই দিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নাগরিক তাদের তো অধিকার আছে এদেশে দল গঠন করার। আমরা তো বিনা গোলপোস্টে, বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা গোল করতে চাচ্ছি না। আমরা তো চাই সত্যিকার তো মানুষের হৃদয় জয় করে তাদের মৌলিক কিছু দাবি নেই এই রাষ্ট্র, এই গণতন্ত্রের জন্য অপরাপর যে কোনো সংগঠন আত্মপ্রকাশ করুক। এবং আপনারা খেয়াল করেন, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান প্রথম তাদেরকে সাধুবাদ জানিয়েছে। আমাদের ওই হীনমন্যতার এখানে কোনো সুযোগ নেই। আমরা ওপেন, তাদেরকে আমন্ত্রণ জানাই। এবং আপনার এই টকশোর মাধ্যমে একটা জিনিস বলতে চাই, একটা হলো ঘটনা আর একটা হলো রটনা। আপনি দেখেন এই হাসনাত বিভিন্ন জন কিন্তু এখন কিন্তু রেকটিফাই হওয়ার জন্য তাদের বিরুদ্ধে কিন্তু এই বিভিন্ন চাঁদাবাজির কথা আসতেছে। আমরা তো বলি না তারা করতেছে। এই ফেসবুক বা ব্যক্তিগতভাবে আক্রোশের হোক, প্রতিহিংসার কারণ হোক, আপনি কি মনে করেছেন যে আওয়ামী লীগের সমস্ত মানুষগুলো মৃত হয়ে গেছে? তারা অ্যাক্টিভলি কাজ করতেছে। ফেসবুকে এমন একটা জায়গা, সেটা বাইডেনকে আপনি সমালোচনা করতে পারেন, যে কোনো ডক্টর ইউনূসকে আপনি সমালোচনা করতে পারেন এবং তার বিরুদ্ধে একটা রিপোর্ট লিখে দিতে পারেন। আপনি দেখেন আসিফ নজরুলের বিরুদ্ধে অ্যাক্টিভিস্ট, এই যে যারা ইউটিউব করে তারা এখন কীভাবে লিখছে, এখন তাদের কথা আমি বলি যে কথা বলা যায়, কিন্তু কাজ করে প্রমাণ করে কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। রক্ত দিয়েছে ছাত্ররা, আমরা রক্ত দিয়েছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী বাংলাদেশকে আমরা কিন্তু গঠন করতে চাই। মানে আপনি জাতীয় ঐক্যটা অক্ষুণ্ণ রাখতে চাই, এবং এইটাই কিন্তু এই দেশে মানুষ চায়। এই স্পিডটা ভালো। সোহরাব হোসেন, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যখনই এই আন্দোলনের
নিহতদের কথা আসে সবাই তাদেরকে ওন করে। বিএনপি একটা তালিকা করেছে, জামাতও সেটি বলে, তাদের অনেকে শহীদ হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রমিক শহীদ হয়েছে। কিন্তু যে বিশাল একটা অংশ আহত, তাদের অনেকেই এখনও সুচিকিৎসা পাচ্ছে না। মাঝখানে তারা আন্দোলনও করেছে, তারপরে একটি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেটি গঠন হওয়ার পরে এই কাজে খানিকটা গতি এসছে বটে, কিন্তু আহতরা সবাই এখনও সুচিকিৎসা পায়নি। অনেককে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, সেই সংখ্যাটাও খুব কম। ফলে এইরকম একটা বাস্তবতায় এই আহতদেরকে কেন কেউ অন করে না? এটাকে আমাদের সেই প্রচলিত রাজনীতির ধারাতেই আমরা থাকছি। আর নতুন একটি দলের আত্মপ্রকাশকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন যেটা নিয়ে এগোচ্ছে? নতুন যে দল, তাকে অবশ্যই স্বাগত জানাই। তার আগে বলি যে আহতদের বিষয়, এমনকি নিহতদের বিষয়, আমি জানি না যে হুমায়রা এখানে আছেন, যে পেয়ারিশ লাশ হিসাবে অনেকে কিন্তু দাফন হয়েছে। আমরা তাদের খুঁজে বের করতে পারছি কিনা, আমরা তাদের বাড়িতে তাদের স্বজন বা তারাও জানেনি হয়তো। কারণ বেয়ারিশ তো বেয়ারিশ, মানে পথে ছিল, গুলিতে মারা গেছে অথবা যে কোনোভাবে মারা গেছে, কেউ হাসপাতালে নিয়ে গেছে, এই তার কোনো খোঁজ খবর নেয়নি। সুতরাং আমরা এমন একটি দেশে বাস করি যেখানে মানুষের পরিচয় নেই, চিহ্ন নেই। আপনি দেখেছেন কিছুদিন আগে যে নরসিংদীতে রেলে কাটা পড়ে 4 জন না 5 জন মারা গেছে, তাদের কিন্তু স্বজন। জুলাই আন্দোলনের একজন আজকে মারা গেছেন, আরাফাত। আচ্ছা, এখন এটি হচ্ছে কি, আমরা আসলে সৌভাগ্যের ভাগীদার তো অনেকে, কিন্তু দায় নিতে চায় না। এই যে এই আন্দোলনে যারা সংযুক্ত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, মানে সক্রিয় এখন যারা আছে, সরকার, এই 3টি পক্ষ মিলে আহতদের চিকিৎসা করতে পারে না। মানে প্রত্যেকে যদি একজনের দায়িত্ব নেয়, তাহলে কত 20,000 লোকের দায়িত্ব নিতে হয় বা 10,000 লোকের দায়িত্ব নিতে হয়। সবাই তো গুরুতর না, হাসপাতালে যতজন আছে, ধরে নিলাম 10,000। তো এই 10,000 লোকের, 10,000 আহত ভাইয়ের বা বোনের দায়িত্ব যদি এই রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব এবং সরকার না নিতে পারে, তাহলে বুঝতে হবে যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ তাহলে তো এই বিষয়ে কোনো প্রতিশ্রুতি রক্ষা হবে না। আচ্ছা, না হুমায়রা, আমি আপনার আবেগ, আপনাদের মানে এই যে বিজয়ের, অবশ্যই আমরা অভিনন্দন জানাই, অবশ্যই আমরা এর সাথে একত্র ঘোষণা করি। কিন্তু এটা কেন হবে, এই আজকে 4 মাস পর কেন এই প্রশ্নটি আসবে? দ্বিতীয় হচ্ছে, আপনি নতুন দল বলছেন, অবশ্যই নতুন দলকে অভিনন্দন জানাই, কিন্তু এই অভিযোগ না করে, অবশ্য পাটোয়ারি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পষ্ট বলেছেন যে এমনকি এই সরকারে যারা আছে তাদের সঙ্গে এই প্রস্তাবিত দলের কোনো সম্পর্ক থাকবে না। খুব ভালো, কিন্তু প্রশাসন কোনোভাবে ব্যবহার না করা হয়। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা, যে প্রশাসন ব্যবহার করেই হয়েছে, হ্যাঁ, এটা তো সত্য। আর বাংলাদেশের সব পার্টি কিংস পার্টি, কারণ আপনি সেটা ক্ষমতার আগে করেন অথবা পরে। ধরেন আগামী নির্বাচনে নাগরিক কমিটি বা তারা যে প্ল্যাটফর্ম করবে, তারা যদি জয়ী হয়ে যায়, তখন সেটা তো কিংস পার্টি হবে। জি সৌরভ ভাই, আমরা একটা বিরতি নিই। আমরা অ্যাম্বাসেডর মাহফুজ আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক স্বাগত আরেকবার। একদম শেষ সময়ে আমরা সোহরাব হাসান, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, আপনারও নিশ্চয়ই নজর এসেছে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে চূড়ান্ত রকমের অপদস্থ করা হয়েছে। সেই ঘটনায় বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিবাদ জানানো হয়েছে, জামাত তার 2 কর্মীকে বহিষ্কার করেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, বিষয়টি কি, মানে এটি আমরা সভ্য দুনিয়া আছে, সভ্য দেশে আছে, কোনো সভ্য দেশে এটা হতে পারে না। আর যারা করেছে, জামাত কিন্তু প্রথম স্বীকারই করেনি, পরবর্তীকালে 2 জনকে প্রথমে বলেছে এরা তার দলের কর্মী না, মানে যারা তাকে এই অপমান করেছে, পরবর্তীকালে 2 জনকে বহিষ্কার করেছে, তার মানে চাপে, এবং থানা মামলা নেয়নি। মানে আপনি কোথায় বলবেন? রাজনৈতিক দলের একটা অবস্থান থাকে, থানা কেন এটা করবে? এবং আমরা 5 আগস্টের পরে থানা প্রশাসনের যে মনোভাব, যে তাদের চরিত্র দেখেছি, খুব একটা পাল্টায়নি, শুধু তার লক্ষ্য বদল হয়েছে। অর্থাৎ তখন আসামি ছিল আওয়ামী লীগের বিরোধীরা, এখন আসামি হচ্ছে তারা যাদের পছন্দ করে, যাদের পছন্দ করে না। সুতরাং এটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তীব্রভাবে নিন্দা করা হয়েছে, এবং আমি সর্বশেষ দেখলাম যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুবই প্রশাসনিক পদক্ষেপ ভালো, কিন্তু ভবিষ্যতে কেউ যাতে করতে সাহস না পায়, সেই আমার মনে হয় এই বার্তাটি প্রশাসন থেকে, রাজনৈতিক দল থেকে, এবং আমি ধন্যবাদ জানাই যে বিএনপি থেকে কঠোর অবস্থান নিয়েছে এবং সেখানে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে। জি, কামরুজ্জামান ভাই, মাঝখানে একটু মনে হচ্ছিল যে বোধহয় মুক্তিযুদ্ধ, ৭১ এগুলোকে আমি জানি না, মানে এরকম একটা আবহ তৈরি হয়েছিল, এবং এই মুক্তিযোদ্ধাকে অপদস্থের পরেও কেউ কেউ লেখার চেষ্টা করেছেন তিনি শুধু তাকে মুক্তিযোদ্ধা হিসাবে অপদস্থ করা হয়নি, তার অন্যান্য অপরাধ থাকলেও কেন আইনি প্রক্রিয়ায় না গিয়ে এইভাবে কি করা যায়, বা এটাকে কি বিএনপি সমর্থন করে? এটা তো একটা জঘন্যতম একটা অপরাধ হয়েছে। কোনো অপরাধীকে তো সাপোর্ট বা সমর্থন করার তো ঘৃণা ছাড়া এবং তার শাস্তি বিধান করা ছাড়া আমি অন্য কোনো আর কথাই তো আমি বলবো না। এই মানচিত্র, এই মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমার এই বাংলাদেশ, এই বিজয়ের মাসে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আপনি দেখেন, আমরা তো যেই সংগঠন দুজনকে বহিষ্কার করেছে এবং গ্রেপ্তার জন্য তারাও করেছে, আমার দল তো ওইখানে আজকে চিটাগাং, কুমিল্লাতে আমাদের বিশাল আমরা প্রতিবাদ করেছি। আপনি দেখেন, এটা কি ওই দলের উপরের স্তরে কোনো ডিসিশন হতে পারে? এই রাষ্ট্রটা এমন জায়গায় চলে গেছে, আইন সবাই হাতে তুলে নিচ্ছে, আর জনে জনে আমরা মাতাব্বর হয়ে গেছি। আমার তো মনে হয় এইটা কোনো সুস্থ, বিবেকবান এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের এটা কোনো কাজ হতে পারে না। সুতরাং এই ধরনের এই বিজয়ের মাসে নয়, ৭১-এর চেতনায় আমার এই বাংলাদেশ। পরবর্তীতে আমি গণতন্ত্রের জন্য, আমার অধিকারের জন্য আমার ৯০ হয়েছে, ২৪ হয়েছে, বাট ৭১ আমার ঠিকানা। ওই ঠিকানার বাইরে আমার অন্য কোনো হতে পারে না। সৌরভ ভাইকে একটু আমি সম্মান, অবশ্যই আমার শ্রদ্ধা ব্যক্তি সৌরভ ভাই, আপনি একটা প্রসঙ্গে, আমি ২০০৮-এর কথা বলিনি, ২০১৪, ১৮ এবং ২৪-এর কথা বলেছি। ১৭ বছর বলছেন, ১৭ বছর, ওইটাই আমি মানে বুঝিয়েছি। ১৪, ১৮ এবং ২৪-এর যে ইলেকশন, ওইটা আমি মিন করেছি। হুমায়ুন আপা, আপনার কাছে খুব ছোট করে চাওয়া যে আপনারা তো একটা বিশাল স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, বৈষম্যবিহীন, আত্মসম্মানের, আত্মমর্যাদার, সমতার বাংলাদেশের যে স্বপ্ন আমরা ৭১-এও দেখেছিলাম, নানা কারণে সেটি অর্জিত হয়নি। সেই দেশে একজন প্রবীণ মানুষ, উনি মুক্তিযোদ্ধা, তার সঙ্গে যেটা হলো, ভালো দিক হচ্ছে সেটি প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে দলটির বিরুদ্ধে অভিযোগ তার ২ জন কর্মীকে তাদেরকে চিহ্নিত করেছে। ফলে এইটা আসলে কোনো সুনির্দিষ্ট বার্তা দিচ্ছে কিনা সমাজে, যে কাউকে আমরা চাইলে অপদস্থ করতে, হেনস্থা করতে পারবো না? দেখুন, ব্যক্তিগতভাবে আমি একজন আইনজীবী হিসেবে বলবো, আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। আইনকে আইনের নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত, এবং কেউ কোনো অপরাধ করলে সেক্ষেত্রে সে তখনই দোষী সাব্যস্ত হয় যখন তার অপরাধটা প্রমাণিত হয়। তার আগ পর্যন্ত আপনি কাউকে দোষীও বলার অধিকার রাখেন না। আর একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার অধিকার কোনো বাংলাদেশির থাকতে পারে না। জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং মানুষকে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। দেশটাকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে, আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে, একটা স্থিতিশীল অবস্থায় আসা, রাষ্ট্র সংস্কারে আমাদের সবাই একযোগে কাজ করা খুবই জরুরি। আমাদের এখন নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করাটাই উচিত। আমরা সবাই একসাথে এই চেষ্টাটাই করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুনুর, অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন, সোহরাব হাসান। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।